এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া না নেয়া নিয়ে সংসদ ও রাজপথ উত্তপ্ত হয়ে উঠছে। সরকার বলছে সংবিধানে নেই, আর বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে। আজকেই শেষ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার সময়সীমা। সরকার দলীয় বিএনপি শপথ নেয়নি, তবে কি রাজপথেই গড়াচ্ছে সমাধান? এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য, জাতীয় ঐক্যমত্য কমিশনের আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়াকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। জনাব শরীফ ভূঁইয়া, আমরা আজকেও দেখলাম যে জাতীয় সংসদে যে অধিবেশন চলছে সেখানে সরকার এবং বিরোধী দল পাল্টাপাল্টি অবস্থানে আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ সরকার পক্ষ অনড় যে তারা নেবেন না, আবার বিরোধী দল বলছে যে তাদেরকে শপথ নিতে হবে, না হলে গণভোট, জুলাই সনদ এসবের সাথে গাদ্দারি করা হবে। আমরা এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনব। আমরা আগে শুনে আসি যে সরকার এবং বিরোধী দল তারা সংসদ অধিবেশনের বাহিরে কি বলছে। জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, কিন্তু সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়। প্রথম দিন যেহেতু সময় কম ছিল এবং আপনারা জানেন যে একটা ইস্যুতে আমরা ওয়াকআউটও করেছিলাম, আমরা সেখানে কথা তুলেছিলাম। আমরা বলেছি যে আজকে শেষ দিন, পঞ্জিকা দিবস, এর সমাধান আমরা চাই। আমরা শপথ নিয়েছি, আমাদের শপথের কি হবে? যারা শপথ নেন নাই তারা শপথ কখন নেবেন, এবং সেই সংস্কার পরিষদের অধিবেশন কখন ডাকা হবে? গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা? শতকরা 70% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে? এই সমস্ত বিষয় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলার পরে মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা এখন নোটিশ প্রদান করব। মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের, সংস্কার পরিষদের কোনো অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশন এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, মনে হয় জুডিশিয়ারিতে আছে, রুল জারি হয়েছে, সেটা জুডিশিয়ারির বিষয়। তবে কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে, সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে, সেটা সংসদে আলাপ আলোচনা হবে এবং সংবিধান সংশোধন হলে সে মতে সেটা সংবিধানে ধারণ হবে। জি, জনাব শরীফ ভূঁইয়া, দুই পক্ষের বক্তব্য শুনলেন, কি বলবেন? প্রথমত আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে শুভেচ্ছা। তো এটা আমার কাছে প্রথম যে প্রতিক্রিয়াটা আমি বলবো যে এখানে একটা ঐক্যমত থাকলে সবচেয়ে ভালো হতো। কারণ বিএনপিও কিন্তু বলছে যে তারা জুলাই সনদকে ধারণ করেন, তারা সংস্কার করতে চান। তো সংস্কার যদি বিএনপিও করতে চান এবং অন্য পক্ষ নিশ্চয়ই এটা তর্কাতীত যে অন্য পক্ষ সংস্কার চায়। যে আমি মোটা দাগে যদি বলি, এখন সংসদের সরকার দলীয় পক্ষ এবং বিরোধী দল, তো দুপক্ষই কিন্তু সংস্কার চায়। কেউ বলছে না যে আমরা এই সংস্কারগুলো চাই না। তো সংস্কার যদি চায় তাহলে এই শপথ নিয়ে এই সংস্কার পরিষদটা গঠন করাটাই আমার মনে হয় যে সর্বোত্তম হতো, কয়েকটা কারণে। প্রথমত হলো যে গণভোটে একটা বিরাট সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় এসছে, 68%। হ্যাঁ হ্যাঁ, এবং প্রায় 8.25 কোটি মানুষ আমি দেখেছি। কিছু ভোট বাতিল হয়েছে, বাতিল সহ যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় 8.25 কোটি মানুষ এই গণভোটে ভোট দিয়েছে, হায়ের পক্ষে ভোট দিয়েছে। 8.25 কোটি সর্বমোট ভোট দিয়েছে। তার মধ্যে আপনি যেরকম বলছেন
67-68% হ্যাঁয়ের পক্ষে দিয়েছেন। তো আমি এমনকি যারা নায়ের পক্ষে ভোট দিয়েছেন তাদের ভোটকেও গুরুত্বপূর্ণ মনে করি, কারণ মনে রাখতে হবে যে 7.5 কোটি থেকে 8 কোটি মানুষ কিন্তু এই গণভোটে অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত দিয়েছেন। কাজে যারা না মতামত দিয়েছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের শুধু হায়ের কথা বিবেচনা করলে হবে না, এত বিপুল সংখ্যক মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, কাজে এটা পার্টিসিপেটরি হয়েছে প্রথম কথা। দ্বিতীয়ত হলো এখানে 2/3 বেশি মানুষ হ্যাঁ বলেছেন। এবং এই হ্যাঁ বলার অর্থটা কি? একটা তো অর্থ হলো যে ওখানে কিন্তু 4টা সংস্কার বিষয়ক প্রশ্ন ছিল, যেগুলো জুলাই সনদ থেকে এগুলোকে নিয়ে একটা সারাংশ আকারে ওখানে দেয়া হয়েছে। তো সেগুলোর ব্যাপারে জনগণ ওখানে হ্যাঁ বলেছেন, 2/3 ভোটার। তারপরে আরও যেটা বিষয় ছিল যে আদেশের কথা আছে, যে আদেশের মাধ্যমে এই গণভোটটার সাংবিধানিক ভিত্তি তৈরি করা হয়েছে, সেটার ব্যাপারেও কিন্তু গণভোটে জনগণের রায় চাওয়া হয়েছে। প্রশ্নের মধ্যে শুরুটা হয়েছে এভাবে যে আপনি কি জুলাই সনদ আদেশ এর ব্যাপারে সম্মত কিনা, এবং সেই আদেশে এটাও সুস্পষ্টভাবে লেখা ছিল যে এই ফেব্রুয়ারি 12 তারিখের যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরা যারা নির্বাচিত হবেন তাদের দুটো দায়িত্ব থাকবে। একটা হলো সংসদ হিসাবে সাধারণভাবে দায়িত্ব পালন করা, এবং আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা। তাহলে আপনি দেখুন যে এই গণভোটে কিন্তু জুলাই সনদের মৌলিক বিষয়গুলো, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের যে আদেশ সেটা, এবং একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন, সমস্ত কিছু জনগণ 2/3 বেশি ভোটে এটাকে অ্যাপ্রুভ করেছেন। কাজেই জনগণের এই সিদ্ধান্তটা মেনে নেওয়াটা সবচেয়ে ভালো হতো, প্রথমত এই জনগণের রায় মেনে নেওয়ার জন্য, এবং দ্বিতীয়ত হলো আমরা কিন্তু অনেক গভীর ত্যাগের বিনিময়ে আজকে এখানে এসেছি। এই ত্যাগের কথা আমরা সবাই জানি, আমি এটার বিস্তারিত বলতে চাই না। এটা গভীর ত্যাগ, শুধুমাত্র 24 জুলাই অগাস্টের নয়, 17 বছরের যে গভীর ত্যাগের মাধ্যমে আমরা এখানে এসেছি। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই রায় মানা পাশাপাশি যারা এই ত্যাগের অংশীজন ছিলেন, এবং বিএনপি এর মধ্যে উল্লেখযোগ্য অংশীজন, এবং এই ত্যাগের ফলে মানুষের যে আকাঙ্ক্ষা হয়েছে সেটাকে ওনারা নিশ্চয়ই ধারণ করেন এবং ওনারা বলেন। কাজেই সেই দিক থেকে এখন যারা সংসদে সরকারে আছে, বিরোধী দল আছে, সবাই কিন্তু এই ত্যাগের মধ্যে ছিলেন। কাজেই ওই দিক থেকে আমরা কিন্তু একইভাবে ভুক্তভোগী, এবং আমরা একইভাবে দেশকে একটা সুন্দর জায়গায়, জনমুখী জায়গায় সবাই নিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে ঐক্যমতটাও খুব জরুরি ছিল এই সংস্কার প্রক্রিয়া কিভাবে হবে। তাহলে আজকে যে শেষ দিন ছিল, আজকে পর্যন্ত যে শপথ হলো না, আর মানে সংবিধান সংস্কার পরিষদ গঠন হলো না, তাহলে কি হবে? এটাকে আমি খুব বড় সমস্যা মনে করি না, কয়েকটা কারণে। প্রথমত হলো যে কোনো আইনে যখন সময়ের বিষয়গুলো থাকে সেগুলোকে একটু নমনীয়ভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে। কোনো কারণে যদি একটা জিনিস নির্দিষ্ট সময়ে করা যায় না, এই সময়টা বাড়িয়ে নিয়ে এটা করা সম্ভব, এটা হলো একটা কারণ। দ্বিতীয়ত হলো যেই সংস্কার পরিষদের কথা আমরা বলছি তাকে কিন্তু জনগণ গণভোটের মাধ্যমে ব্যাপক ক্ষমতা দিয়েছে। এর মধ্যে হলো সংবিধানের মৌলিক পরিবর্তন করার ক্ষমতা। তো যেই বডি, যেই পরিষদ সংবিধানের মৌলিক পরিবর্তন করতে পারবে, সেই পরিষদ এই 30 দিনের সমস্যার একটা সমাধান দিতে পারবে না বলে আমি মনে করি না। কাজেই সেখানে সেই অধিবেশনে একটা সিদ্ধান্তের মাধ্যমে এই যে সময় মতো এটা গঠন করা গেল না, সেটা সেই সংস্কার পরিষদই মার্জনা করতে পারে বা একটা সিদ্ধান্ত দিতে পারে যে এটা আমরা 30 দিনের মধ্যে গঠন করতে পারিনি, আমরা এখন গঠন করতে পেরেছি, কিন্তু এই গঠন প্রক্রিয়া আইনগত এবং যুক্তিসঙ্গত হিসাবে বিবেচনা করা হবে। তো যেই পরিষদের সংবিধানের মতো মৌলিক আইনের মৌলিক পরিবর্তনের ক্ষমতা আছে, তারা এই সামান্য বিলম্বের বিষয়টাকে অ্যাড্রেস করতে পারবেন না, এটা আমি কখনো মনে করি না। তাহলে আপনার কাছে আমার যে প্রশ্ন, এখন তো তাহলে একটা দোটানা অবস্থায় আছে। ধরেন বিরোধী দলের মানে 78 জন বা 77 জন সংসদ সদস্য, তারা দুটো শপথ নিয়েছেন, একটি হলো জাতীয় সংসদের সদস্য হিসাবে, আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। জনাব শরীফ ভূঁইয়া, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে বিরোধী দল কিন্তু দুটো শপথ নিয়েছে, এখন সরকারি দল যদি শপথ না নেয় সংবিধান সংস্কার পরিষদের,
তাহলে এটা কার্যকর হবে নাকি অকার্যকর থেকে যাবে? তাহলে ভবিষ্যৎটা কি? এটা আমার প্রথমত এটা আমার কাছে মনে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক যে ওনারা এই শপথটা নিচ্ছেন না। তবে আমি এখনো মনে করি সময় আছে, ওনারা এই শপথটা নিতে পারেন। সরকারি দল, হ্যাঁ, সরকারি দল। এবং এটা এটা যেই যুক্তিতে ওনারা নিচ্ছেন না শপথটা, সেটাকেও আমার কাছে খুবই একটা খুবই দুর্বল। ওনারা তো বলছেন যে সংবিধান সংস্কার পরিষদের বিধানটি সংবিধানে নেই এবং রাষ্ট্রপতি শুধুমাত্র মানে অধ্যাদেশ বলে এটিকে জায়েজ করতে পারেন না। হ্যাঁ, তো এই যুক্তিটা খুবই দুর্বল একাধিক কারণে। প্রথমত হলো সংবিধানে অনেক কিছুই নেই। প্রথমত হলো আমাদের আগের প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন, তারপর থেকে সংবিধানের অনেক কিছুই অকার্যকর হয়ে গেছে। এটা আমি অনেক জায়গায় বলেছি যে যেমন আমাদের সংবিধান তো যে একজন প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন এই কথা বিবেচনা করে রচনাই করা হয় নাই। আবার গণভোটও তো সংবিধানে ছিল না। ঠিক, আপনি একদম ঠিক বলেছেন। তো গণভোট তো হয়েছে, ওনারা অংশগ্রহণও করেছেন এবং বলেছেন ভোটারদেরকে হ্যাঁ ভোট দিতে। এমনকি এই যে নির্বাচন যেটা হয়েছে, এটাও কিন্তু আক্ষরিকভাবে সংবিধান অনুযায়ী হয়নি। অন্তর্বর্তী সরকার সেটাও সংবিধানে নেই। এবং এটা তো তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণা ছিল সেটা তো আমাদের আদালত বাতিল করে দিয়েছিল ত্রয়োদশ সংশোধনীতে, তারপরে সংসদ বাতিল করে দিয়েছে পঞ্চদশ সংশোধনীতে। কাজেই গত 5 আগস্টে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকে এই এমনকি আজ পর্যন্ত যে সমস্ত কাজ হচ্ছে এর অধিকাংশকে আপনি আক্ষরিক অর্থে সংবিধানের সাথে মেলাতে পারবেন না। কাজেই সংবিধানে অনেক কিছুই নেই, কিন্তু আমরা সব কিছু মেনে নিয়েছি। এই জন্যই এই যুক্তিটাকে আমার কাছে খুবই একটা বাজে যুক্তি মনে হয় যে এটা সংবিধানে নেই সেই জন্য আমরা করব না। এবং এটা আরও দুর্ভাগ্যজনক এই কারণে যে এটা এক ধরনের সংবিধানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার একটা চেষ্টা বলে মনে হয়। এবং এই চেষ্টা কিন্তু আমরা অতীতের স্বৈরাচারী বা ফ্যাসিবাদী যে ব্যবস্থা তখন দেখেছিলাম, যে সংবিধানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা। যে কোনো কিছু আপনি সরকারের কাছে চাইতে যেতেন তখন সংবিধানের দোহাই দেওয়া হতো। আপনি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইবেন, বলা হতো যে সংবিধানে এটা নেই, কাজে সংবিধানের বাইরে এক চুলও যাওয়া যাবে না। তো এটা তো একই ধরনের কথা আমার কাছে মনে হয় যে আমি সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে ব্যবহার করার চেষ্টা করছি। বিএনপি কি এই এটা জায়গাটাতে খুবই নোট অফ ডিসেন্ট দিয়েছিল? দুঃখজনক যে কারণ এই জন্য যে জনগণ কিন্তু সবার উপরে, জনগণ দেশের মালিক এবং দেশের সংবিধানেরও মালিক। তারা চাইলে সংবিধানের আমূল পরিবর্তনও করতে পারে। কাজেই একটা জিনিস যেটা জনগণ এত বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গণভোটে সম্মত হয়েছে, সেটার ব্যাপারে সংবিধানের দোহাই দেওয়াটা এক ধরনের সংবিধানকে জনগণের বিপক্ষে ব্যবহার করার মতন, যেটা যারা পতিত হয়েছেন তারা করেছিলেন। এবং এই জন্যে আমরা আশা করেছিলাম যে এখন এই ধরনের যুক্তি দেয়া হবে না। জনগণকে আমরা সবার উপরে স্থান দিব, সবার আগে স্থান দিব এবং জনগণকে আমরা সংবিধানের দোহাই দিব না, যেটা এখানে মনে হয়। আর আরও একটা জিনিস আমার কাছে দুর্ভাগ্যজনক মনে হয়, সেটা হলো আমাদের সংবিধান এখন বর্তমান যেভাবে আছে, আমি 1972-এর মূল সংবিধানের কথা বলছি না, বর্তমানে আমাদের সংবিধান যেভাবে আছে এটার খুবই একটা দুরবস্থার মধ্যে এটা আছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, এবং তারও আগে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় বিচারপতিদের দ্বারা সংবিধানের একটা ধ্বংস সাধন করা হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে, যার ফলেই কিন্তু দেশে স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পেরেছে। তো প্রথম সংবিধানের উপর বড় আঘাত আসে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে, যেটা বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়। এটা বাতিল করার ফলেই কিন্তু এই 15-16 বছরের স্বৈরাচারী ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হতে পারে। 2011 সালে যেটা করা হলো। কারণ আপনার যদি 5 বছর অন্তর অন্তর সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে কি আমরা 24-এর জায়গায় এসে পৌঁছাতাম? আমার ধারণা দেশের সব মানুষ একমত হবে যে এটা হতো না। এবং এটা তো আদালতকে, দলীয় বিচারকদেরকে ব্যবহার করে এই কাজটা করা হয়েছিল। তারপরে যেটা হয়েছে যে, তবে আসার কথা যে এটা এখন সংশোধন হয়েছে, আমাদের পুনর্গঠিত আপিল বিভাগ ওই রায় বাতিল করেছেন। এরপরে পঞ্চদশ সংশোধনী দিয়ে সংবিধানকে আমূল পাল্টে ফেলা হয়েছিল। এটার গণতান্ত্রিক রিপাবলিকান চরিত্র পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছিল। তো সেই বিস্তারিত বর্ণনায় আমি যাব না,
কিন্তু আমি যেই কথাটা এখানে বলতে চেয়েছিলাম, এই ইতিহাসটা বলার উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো এই ধ্বংসপ্রাপ্ত সংবিধান যেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিগত স্বৈরাচারী সরকার করেছে, এই ধ্বংসপ্রাপ্ত সংবিধানের ব্যাপারে বিএনপি এত বেশি আগ্রহ দেখাচ্ছে যে এটা মনে হচ্ছে যে এই ধ্বংসপ্রাপ্ত সংবিধানকে রক্ষা করাই ওদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা ভেবেছিলাম ওনারা বরং ভিন্নভাবে ভাববেন, যে এই সংবিধানকে সংস্কার করাই ওনাদের প্রধান দায়িত্ব। সেটা না করে ওনারা প্রতি পদে এই সমস্ত সংবিধানের দোহাই দিচ্ছেন, যেটা একজন সাধারণ নাগরিক হিসাবে আমি খুবই আহত হয়েছি, হতাশ হয়েছি। কারণ একটা সংস্কারের একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা ছিলাম, এবং যে আদেশের বলা হচ্ছে কোনো ভিত্তি নেই, যে গণভোটের কোনো ভিত্তি নেই, সেগুলো এত বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে জনগণ এটার পক্ষে রায় দিয়েছে। তো সেই রায়ের কোনো মূল্য থাকবে না, এটা তো ভাবা যায় না। এখন বিএনপি যদি শপথ না নেয়, তাহলে জামাত জোট ৭৮ এমপি শপথ নিয়েছেন সংবিধান সংস্কার পরিষদের। তাহলে রাষ্ট্রপতি এই পরিষদের যদি সভা আহ্বানও করে, তাহলে তো কোরাম সংকট হওয়ার কথা না। কোরাম সংকট হওয়ার কথা না, কিন্তু কোনো সংস্কার বিষয়ক সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ সংস্কার বিষয়ক সিদ্ধান্তের ব্যাপারে আদেশে যেটা বলা আছে সেটা হলো যে সর্বমোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ, তো সেটা তো অর্জন করা সম্ভব হবে না। কোরাম হয়তো অর্জন করা সম্ভব হবে, কিন্তু পরিষদ তো গঠন হয়ে গেছে এই ৭৮ জন শপথ নেয়ার ভিতর দিয়ে। এটা আমি সেরকম মনে করি না যে এটাকে পূর্ণাঙ্গভাবে গঠিত হয়েছে বলাটা একটু বেশি বলা হয়ে যাবে। কারণ আজকে আমরা দেখলাম যে পার্লামেন্টের বাইরে এসে বিরোধী দলীয় নেতা তিনি বলছেন যে তিনি আনুষ্ঠানিকভাবে নোটিশ দিবেন। হ্যাঁ, এবং তার মানে আলোচনার তো একটা সুযোগ অবশ্যই আছে। এই জন্যই আমি প্রথমে বলছিলাম যে আমরা তো একটা অনেক ত্যাগের বিনিময়ে একটা ঐতিহাসিক জায়গায় এসে দাঁড়িয়েছি, কাজেই এবং আমাদের মধ্যে আসলে মূলত বিরোধ কিন্তু তেমন নেই। আমরা ছোটোখাটো জিনিসকে বিরাট একটা বিরোধের জায়গায় নিয়ে আসছি। কারণ বিএনপিও বারবার বলছে আমরা জুলাই সনদকে আমরা সংস্কার করি, আমরা জুলাই গণভোটের পক্ষে, প্রতিটি অক্ষর আমরা মেনে চলবো। তো সেই ক্ষেত্রে জনরায়ের ভিত্তিতে একটা সংস্কার পরিষদ গঠন করে ওইখানেই যেই সংস্কারগুলো করাটা সর্বোত্তম হতো। কারণ সংসদের কিন্তু সংবিধান সংশোধন করার ক্ষমতা সীমিত। এই যে আমি অনেকগুলো রায়ের কথা বললাম, ত্রয়োদশ সংশোধনী, এবং অতীতেও আরও অনেক মামলা আমাদের দেশে হয়েছে যে সংবিধান সংশোধন করেছে কিন্তু আদালত বলেছে এই সংসদ করতে পারে না। এটা কি মানে সর্বশেষ কি তাহলে আদালতের কাঠগড়া পর্যন্ত দাঁড়াতে পারে কিনা? সেটাই আমরা অনেকে আশঙ্কা করছেন যে এখন যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন করতে হবে। তো অতীতে আমাদের আদালতের রায় নজির আছে যে মৌলিক পরিবর্তন আদালত বলে দিচ্ছেন বারবার যে এগুলো করা যাবে না। তো এখন সংসদের মাধ্যমে এই মৌলিক পরিবর্তন, যেটা হয়তো বিএনপি বেশি প্রেফার করছে যে সংস্কার পরিষদ না করে সংসদের মাধ্যমে করবেন, সেটা করতে গেলে আদালত কর্তৃক এটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং অনেকের মনে হয়তো এই ধরনের প্রশ্ন জাগবে যে ওনারা কি চান যে এগুলো আদালত বাতিল করে দিক। আগে যেভাবে আদালতকে ব্যবহার করে সাংবিধানিক বিষয় বিচার করা হয়েছে, ওনারা কি সেই ধারায় ফিরে যেতে চান? স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে এটা তো বিচারাধীন বিষয়, আদালত একটা রুল জারি করেছে। প্রশ্নগুলো চলে আসবে সামনে। তো সেই দিক থেকে একটু হতাশার, একটু আমরা একটা ধাক্কা খেয়েছি, কিন্তু আমি মনে করি যে এটা থেকে উত্তরণ সম্ভব। এই সংস্কার পরিষদ গঠন করে ওখানে এই সংস্কার করা যেতে পারে। যেই সংস্কারটা আদালতে যদি নিয়ে যাওয়া হয়, আমরা বলতে পারবো যে এটা তো সাধারণ সংসদ না, এটা গণভোটের মাধ্যমে জনগণ কর্তৃক সরাসরি ক্ষমতাপ্রাপ্ত একটা পরিষদ, গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে যেটা এসেছে তাদের মাধ্যমে করা এই সংস্কার, কাজেই আদালত এটাতে হাত দিতে পারবে না। এই যুক্তিটা আমরা পাবো যদি সংস্কারগুলো সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হয়। আর যদি সংস্কারগুলো সংসদের মাধ্যমে হয়, তখন আমি যেটা বলছিলাম যে এগুলোকে আবার আদালতের ঘাড়ে ফেলে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাহলে তো বিষয়টা যেটা খুবই দুঃখজনক হবে। তাহলে তো সংস্কার যেটা চাচ্ছে দেশের মানুষ, সেই অর্থে সংস্কারটা হবে না। তাহলে
অনেকে হয়তো সেরকম আশঙ্কা করছেন এবং এই কারণেই ওনারা রাজপথে যাওয়ার কথা বলছেন। তবে আমি এখনো আশা করব যে এখানে শুভবুদ্ধি সেটা প্রিভেইল করবে এবং বিএনপি তো বারবার বলছেন যে ওনারা সংস্কার চায় এবং ওনাদেরও সংস্কারের একটা এজেন্ডা কিন্তু আছে জি। 31 পয়েন্টের। তো সেটাই যেন তাছাড়া- সত্য হয়। হ্যাঁ সেটাই। তাছাড়া আরেকটা আপনার সময় থাকলে আরেকটা কথা যেটা বলতে পারি যে বিএনপি তার নোট অফ ডিসেন্ট নিয়ে তার এক ধরনের অস্বস্তি আছে যে সংস্কার পরিষদ হলে এই নোট অফ ডিসেন্টের কি হবে। তো সে ব্যাপারেও আমার তো মনে হয় যে বিএনপির এত অস্থির হওয়ার কিছু নেই এবং তারা সঠিক আইনগত পরামর্শ নিতে পারেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়গুলো সংস্কার পরিষদেও আলোচনা হতে পারে, ওকে, কারণ জনগণ কিন্তু গণভোটে সংস্কার পরিষদকেও কিছুটা ক্ষমতা দিয়েছে। জি। কাজেই এই নোট অফ ডিসেন্ট সংস্কার পরিষদের শপথ নিয়ে ওখানে বসে ওনারা সুরাহা করতে পারেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠান। আমরা চাই সকল সমস্যার সমাধান এবং কেন্দ্রবিন্দু হয়ে উঠুক আমাদের জাতীয় সংসদ এবং সরকার এবং বিরোধী দল মিলে সেখানেই সব সমস্যার সমাধান করুক, এই প্রত্যাশা রেখে আজকে আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।